সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা 13.2-এর 16 নম্বর পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি 17 নম্বর থেকে। তোমরা বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে 17 নম্বরে কি আছে, 2 -2 +2 -2 +2, এভাবে যেতে যেতে ধারাটি 2n + 2 সংখ্যক পদের সমষ্টি তোমাকে নির্ণয় করতে হবে। তো বন্ধুরা দেখো, আমরা গত যে ক্লাস আমাদের হয়েছে 13 নম্বর অঙ্কটা ঠিক সেম ছিল। ওখানে ছিল 2n + 1 আর এখানে হচ্ছে 2n প্লাস কত 2, অর্থাৎ জোড় সংখ্যা, তাই না? এখানে এটা জোড়। আর 13 নম্বরে ছিল 2n + 1 অর্থাৎ বিজোড় সংখ্যা। তাহলে বুঝতে পারছ যে যদি পাওয়ার, আচ্ছা আমরা আসি, তারপরে আমরা যখন করব তখনই আমরা এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যখন এই সমস্যায় আমরা পড়ব, ঠিক আছে? তো আমরা এখানে এটা বুঝতেই পারছো যে এটা একটা গুণোত্তর ধারা, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে যেটা আসলে কি ধারা। দেখো তো এটা কি ধারা, আমরা একটু দেখে নিই। দেখো, এটা হচ্ছে আমি যে বললাম যে এটা গুণোত্তর ধারা। কেন এটা গুণোত্তর ধারা? যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ, ঠিক আছে? তাহলে এখানে যে কোনো পদ তুমি -2 ধরতে পারো, -2 ভাগ হচ্ছে 2। দেখো, কাটাকাটি করো 1 -1, ঠিক আছে? আবার তুমি এটা দিয়ে ভাগ করো 2, উপরে হচ্ছে +2 আর নিচে হচ্ছে -2, অর্থাৎ যে অ্যানিয়নটা মাইনাস প্রিভিয়াসটা, যে কোনো পদ বিয়োগ তার পূর্ব পদ। এখন এখানে কাটাকাটি করো 1, এই যে মাইনাস আর এটার আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মিলে হচ্ছে -1। তাহলে কি প্রতিটি ক্ষেত্রে আমরা সাধারণ অনুপাত অর্থাৎ কমন রেশিও পাচ্ছি -1। সো আমরা এটা বলতে পারি এটি একটি গুণোত্তর ধারা। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা প্রথমে লিখে নিই, এটি একটি গুণোত্তর ধারা, ঠিক আছে? যার প্রথম পদ a = 2, প্রথম পদ 2, সাধারণ অনুপাত, দ্যাটস মিন কমন রেশিও, r = -2 ডিভাইডেড, অর্থাৎ যে কোনো পদ বিয়োগ ভাগ তার পূর্ব পদ, সরি +2, এখানে এটা +2। তাহলে আমরা এটা কি পাচ্ছি, -1। কাটাকাটি করলে এখানে 1 আর এখানে -1। এই 1টা কিন্তু +1 এর চাইতে ছোট, তাই না? এটা লিখলেও হয়, না লিখলেও হয়, তো আমরা এখানে লিখছি। তো যদি একটা গুণোত্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r হয়, তবে আমরা কি জানি যে ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ সাম আমরা বের করতে পারবো, তাই না? তাহলে আমরা লিখে নিই যে আমরা জানি ধারার একবারই সহজ, একইভাবে আমরা জানি ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি কি আমরা SN দিয়ে প্রকাশ করি, তাই না? অর্থাৎ সাম, কি জানি সূত্রটা, a × 1 - r হোল টু দি পাওয়ার n, 1 - r, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা এই সূত্রটাকে প্রয়োগ করে ধারার প্রথম কত 2n + 1 সংখ্যক পদের সমষ্টি s, এখানে 2n + 2 দিয়ে দিলাম, এখানে n ছিল, ইকুয়াল a, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে 1 - r, তারপরে n এর পরিবর্তে কি 2n + 1, 2n + 1, এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারো, যখন আমরা মান বসাবো তখন আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, 1 - r। খুবই সহজ, তোমরা যদি করতে পারো আর কি। এখন a এর মানটা আমরা এখানে বসিয়ে দিই। দেখো এখানে a 2 আছে, 2 বসালাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 1 - r এর মান আমরা কি দিয়েছি, -1, -1।
উপরে এখানে আমরা 1 লিখেছি কেন? এখানে তো 2, তাই না? এই যে 2n প্লাস 2 আমরা এখানে ভুল লিখেছি। তাহলে এখানে 2n প্লাস 2, 2n প্লাস 2, 1 মাইনাস আর এর মানটা বসিয়ে দিই, -1। আশা করি আমরা এখন হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। দেখো 2, 1, a মাইনাস এখানে দিলাম। এখন কথাটি হচ্ছে এখানে যদি এই দেখো 2n প্লাস 1 আর 13 নম্বরে ছিল 2n প্লাস 1, অর্থাৎ এখানে যদি ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা থাকে তাহলে এই মাইনাস চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ পজিটিভ হয়ে যায়। ঠিক আছে, আবার বলছি আমি, এখানে যদি 1 থাকতো তাহলে কিন্তু এখানে -1ই হতো, -1 লিখতাম, আমি এইভাবে লিখতাম -1 যদি এখানে 1 থাকতো, যদি 1 থাকতো। এখানে যেহেতু 2n প্লাস 2, তাহলে এটা আর মাইনাস থাকবে না, এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। অর্থাৎ মাইনাসের উপর যদি এরকম থাকে 2n প্লাস 1, তাহলে এটা -1ই হয়। ঠিক আছে, এ সহজ কথা, সোজা কথা। আর যদি মাইনাসের উপর -1 এর উপর, অর্থাৎ মাইনাসের উপর পাওয়ারটা যদি 2n প্লাস 2 হয়, অর্থাৎ জোড় সংখ্যা হয়, এই যে জোড় সংখ্যা, এখানে 2n প্লাস 1 আর এখানে 2n প্লাস 2, তাহলে এটা পজিটিভ হয়ে যায়, +1 হয়ে যায়। ক্লিয়ার? এখানে 3 থাকতো, অর্থাৎ ওড নাম্বার, বিজোড় সংখ্যা, তাহলে এখানে মাইনাস হতো। আবার এখানে যদি 4 থাকতো তাহলে এটা পজিটিভ হয়ে যেত। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন এখানে কি আছে? এখানে আছে কি? জোড় সংখ্যা 2n প্লাস, অর্থাৎ 2n এর সাথে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা পজিটিভ হয়ে যায়, আর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে এটা মাইনাসই থেকে যায়। তাহলে এটা কি হবে? +1ই হবে, তাই না? 1, সোজা কথা আমরা এখানে লিখি, এটা পজিটিভ হয়ে গেল 1। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। তো সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এখন 1 -1 -1 +1, আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ইকুয়াল টু, এখানে কেন -1 হয়েছে তোমরা তো বুঝতেই পারছো, এই মাইনাসটা এখানে, আর এটা তো পজিটিভ হয়ে যাবে, সেই জন্য +1। ঠিক আছে, -1। ক্লিয়ার? তাহলে 1 থেকে 1 বিয়োগ করলাম 0, আর 1 যোগ 1 2। সো কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0ই হবে, 0। দিস ইজ আওয়ার আনসার। আশা করি আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এবং বোঝার মতো একটা অঙ্ক। দেখো, এরপরে আমরা 18 নাম্বারটা করার চেষ্টা করি। দেখো, আঠারো নাম্বার আমাদের প্রশ্নে কি বলছে আমরা সেটা আগে একটু দেখে নিই। 18 নাম্বার হচ্ছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441 হলে n এর মান নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে ওই সংখ্যাগুলোর সমষ্টিও আমাকে নির্ণয় করতে হবে। আমরা আগেই বলেছি বন্ধুরা যে কিছু জিনিস তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, এবং ঘনের যে সমষ্টির যে সূত্রটা রয়েছে গুণোত্তর ধারার ক্ষেত্রে, সেই সূত্রটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা প্রশ্নটা তুলে নেই। দেখো, নাম্বার 18, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের মানে ঘনয়ের সমষ্টি 441 হলে n এর মান কত, এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। ওই
সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এতক্ষণ যা করেছি একই স্টাইলের অঙ্ক আমরা করেছি। এখন এটা একটু ব্যতিক্রম এবং আলাদা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এই অঙ্কটা করতে হলে একটু কঠিন নয়। তো এখানে তো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘরের সমষ্টি দেওয়া আছে, তাই না? তাহলে আমরা লিখি, আমরা জানি ধারার প্রথম n সংখ্যক n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, দেখে লিখি, প্রশ্নে আমাদের দেওয়া আছে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তাহলে আমরা SN লিখি ইকুয়াল, এই সূত্রটা তোমাকে সবসময় মনে রাখতে হবে, n ইন্টু n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার। এই সূত্রটা তোমাকে অবশ্যই মনের ভিতরে তোমাকে ধারণ করতে হবে, ঠিক আছে? এটা কঠিন কিছু না, এটা তোমরা পারবে। তো এই যদি হয় যে আমরা এটা জানি ধারার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এত, তাহলে এখানে দেখো তোমার ইনের কোশ্চেন সি অ্যাটেন্টিভলি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি তোমার দেওয়া আছে, ঠিক আছে? 441। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই যে আমরা সূত্রটা লিখেছি n ইন্টু n প্লাস 1 ডিভাইড 2 হোল স্কয়ার ইকুয়াল কত? এই যে এটার মান হচ্ছে 441। আশা করি আমরা খুব ভালো মতো বুঝতে পেরেছি। এখন খুবই চমৎকার যুক্তি, n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার। এখন এটাকেও আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যেন এটার বর্গ করলে 441 হয়। সেটা তোমাদের জানা আছে, আমার মনে হয় 21 হোল স্কয়ার। দেখো, এ পাশেও একটা হোল স্কয়ার, এ পাশেও একটা হোল স্কয়ার। এখন চেহারা দেখেই তো কিছুটা বুঝতে পারবো যে সে দেখতে কেমন, তাই না? লিখলাম 2 হোল স্কয়ার, লিখলাম 21 হোল স্কয়ার লিখলাম। তো আমরা এই পাশে একটা রুট ওভার দিলাম, এই পাশে একটা রুট ওভার দিলাম। আর আমরা লিখতে পারি বোথ সাইড রুটিং, অর্থাৎ বর্গমূল করি, আমরা বর্গমূল করছি। এখন দেখো এখান থেকে স্কোয়ারটা দিয়ে নিতে না, ভুল হয় খালি, হ্যাঁ, শুধু এখন রুট আর স্কোয়ার কাটা যায়, তাই না? এটা আমরা জানি, এতটুকু মনে রাখলেই হবে। পাড়া দিয়ে কথা ইকুয়াল রুট আর স্কোয়ার কাটা গেল 21। এখন আমরা কি করতে পারি, এটা নিচে মানে 1 কল্পনা করি। এখন আমরা আর গুণন করি, 1 দিয়ে এটাকে গুণ করলে এটার কোনো পরিবর্তন হয় না, n ইন্টু n প্লাস 1, আর 21-এর সাথে 2 গুণ করলে 42 হয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা এই পাশে আসলে আমাদের জন্য সুবিধা হয়। দেখো আমরা গুণ করি n স্কোয়ার প্লাস n দিয়ে 1 কে আবার গুণ করি n। এখন এই 42 কে আমরা ট্রান্সপোজিশন করি, অর্থাৎ ডান পক্ষে আছে বাম পাশে নিয়ে আসবো। তাহলে এখানে প্লাস আছে, অবশ্যই মাইনাস হবে, -42 ইকুয়াল 0। এখন আমরা দেখো সুন্দর একটা চেহারা দেখা যাচ্ছে, এটাকে আমরা মিরর টার্ম করি, ঠিক আছে? কিভাবে মিরর টার্ম করি দেখো, এখানে 2 21 3 7, অর্থাৎ 3 দুগুণে 6 আর হচ্ছে 7, তাহলে 7 আর 6 গুণ করলে কত হয়? 42 হয়, ঠিক আছে? সাথে মাঝখানের nটা তোমাকে নিতে হবে, মাঝখানে এখানে n আছে, এটার সাথে n জুড়ে দিই, জুড়ে দিলাম n।
এখন তোমার কত প্রয়োজন? শুধুমাত্র প্লাস এন প্রয়োজন। তাহলে এখানে দিলাম একটা প্লাস এন, রেজাল্ট আমার লিখে ফেললাম। এখন প্লাস এন পেতে হলে এখান থেকে এখানে প্লাস আর এখানে অবশ্যই মাইনাস, তাহলে তুমি প্লাস এন পেয়ে গেলে। এখন তুমি এই দুইটা গুণ করো, দেখো 6 7 42 এন এন গুণ করলে এই যে দেখো 40 এন স্কোয়ার হয়। এটাই হচ্ছে আমার মিডল টার্ম, মিডল ব্রেক, অর উই ক্যান সে মিডল টার্ম আমরা বলতে পারি। ঠিক আছে? তো এটা নিয়ে আমি আলোচনা করেছি অনেক আগেও, তোমাকে দিয়ে যখন আমি উৎপাদক আলোচনা করেছি। তাহলে প্লাস 7n মাইনাস 6n মাইনাস 42। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা উই ক্যান টেক টু কমন। কি কমন নিতে পারি? n কমন নিই এখান থেকে, n প্লাস 7 মাইনাস 6 কমন নাও, তাহলে এখানে শুধুমাত্র n, এই মাইনাস আর এই মাইনাস তুমি মাল্টিপ্লাই করো, এখানে হয়ে যাবে ফেলা আছে 7 equal 0. So we can write n plus 7, n plus 7 you can take common. Clear? তাহলে তুমি n plus 1 কমন নিলে এখানে কি থাকে? n minus 6 অবশ্যই আমরা পেয়ে গেলাম, তাই না? তাহলে আমরা সো n এটা গ্রহণযোগ্য সেই জন্য আগে লিখলাম n equal 6, অথবা এখানে আমরা ইউজ করতে পারি n plus 7 equal 0 and equal minus 7. It is not acceptable. এতটুকু এখানে শুধু তুমি লিখবে গ্রহণযোগ্য নয়, আর কিছু লেখা প্রয়োজন নেই, গ্রহণযোগ্য নয়। বেশি লিখতে গিয়ে ভুল করলে তো বুঝতেই পারো, একবারে সবই ফাঁকা, জিরো। তাহলে আমরা এন এর মানটা পেয়ে গেলাম। এন এর মান আমরা কি পেয়েছি? এন এর মান আমরা 6 পেয়েছি। এখন বন্ধুরা আরেকটা কাজই করতে হয়। তো তোমাকে বলা হয়েছে যে ওই সংখ্যাগুলোর সমষ্টি তোমাকে নির্ণয় করতে হবে। কোন সংখ্যাগুলো? ওই সংখ্যাগুলো। ওই সংখ্যা কয়টা সংখ্যা? 6টা সংখ্যা তুমি পেয়েছো, তাই না? এই যে ওই সংখ্যাগুলোর সমষ্টি তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে ওই সংখ্যা কয়টা সংখ্যা? তুমি 6টা সংখ্যা পেয়েছো। তাহলে 6টা সংখ্যার যোগফলের সূত্রটা তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। ঠিক আছে? এত বিশ্লেষণ করে তো সবাই পারবে না, তাই না? যে সূত্রের বিশ্লেষণ। আসলে অঙ্কগুলো তো সবার জন্য, তাই না? যাতে আমরা ভালো মতো পাস করতে পারি এবং পরীক্ষায় একটা কাঙ্ক্ষিত রেজাল্ট, সবার রেজাল্ট তো চাহিদা একরকম না, তাই না? যারা পারো তারা তো খুব ভালো পারবে, তারা অবশ্যই সূত্রের ব্যাখ্যা শোনা প্রয়োজন এবং বোঝাও প্রয়োজন। যাই হোক, সূত্রের ব্যাখ্যা আমি যাচ্ছি না। কেন হলো? আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির যে সূত্রটা, সেটা তোমাকে অবশ্যই, এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, আর এটা হচ্ছে ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয়ের যে সূত্রটা। ঠিক আছে? সেটা যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যাকে তোমরা বুঝি 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে আপ টু যেতেই থাকবে। এগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা লিখে ফেলি। আমরা জানি, আবার লিখি। আমরা জানি কয়বার লিখবো? একবার তো লিখেছি, তাই না? আবার আবার লিখলাম। প্রথম n, প্রথম n সংখ্যক, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার সমষ্টি, ছোট্ট করে লিখি, ইকুয়াল। এটা তোমরা মনে রাখা, শুধুমাত্র এখানে হোল স্কোয়ারটা হবে না, ঠিক আছে? আর সবই এক। আগেরটা হোল স্কোয়ার দিছো না, যে ঘনের সমষ্টি, এখানে শুধু হোল স্কোয়ার হবে না। এইভাবে মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে আমরা এই যে লিখলাম আমাদের ঘনের সমষ্টি, অর্থাৎ তাহলে সো প্রথম 6 অর্থাৎ 6টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে n এর মান কি? 6, 6 প্লাস 1 বাই 2। আশা করি আমরা বুঝতে পেরেছি। 6 ইন্টু কি? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এত। তাহলে প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি 7 ডিভাইডেড 2, 3। কত হলো?
21। তাহলে আমরা দুটি মানই আমরা পেয়ে গেলাম। আমরা লিখতে পারি যে কি লিখতে পারি, সো n এর মান ইকুয়াল 6 এবং সমষ্টি ওই ওই সংখ্যাগুলোর সমষ্টি ইকুয়াল 21। এই দুটি আনসার। আবার তুমি এই লাইনটি নাও করতে পারো, এখানে তুমি মুছেও দিতে পারো, মুছে দিয়ে এখানে তুমি লিখতে পারো n ইকুয়াল 6, তাও তুমি লিখতে পারো। ক্লিয়ার? যেভাবে তোমার খুশি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n এর মানটা তুমি এখানে বসিয়ে দিলে, ঠিক আছে? কিন্তু ওই সংখ্যাগুলোর সমষ্টি তো n তুমি আগেই বের করেছো, ঠিক আছে? একই কথা, এভাবে করতে পারো। ওকে, তাহলে আমাদের নাম্বার 18 শেষ হলো। আশা করি আমরা ভালো মতো বুঝতে পেরেছি। এখন আমরা আরেকটি অঙ্ক করব, লাস্ট ওয়ান 19। দেখো নাম্বার 19, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। একই ধরনের অঙ্ক। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 2 to 5 হলে n এর মান কত, এবং ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি, ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন একইভাবে আমরা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘরের সমষ্টি এত হলে n এর মান কত। তাহলে আমরা জানি প্রথম কিছুক্ষণ আগে আমরা এই সূত্রটি প্রয়োগ করেছি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি SN দিয়ে প্রকাশ করা হয়। আমরা কিছুক্ষণ আগে এটা লিখেছি বাই 2, তার উপরে একটা হোল স্কয়ার। ঠিক আছে? তাহলে আমরা লিখতেই পারি প্রশ্ন মতে, সেই একইভাবে প্রশ্ন মতে বা প্রশ্নানুসারে বা শর্ত মতে যাই লেখো, বিভিন্ন স্যার বিভিন্নভাবে লেখেন n + 1 হোল স্কয়ার ইকুয়াল 2 to 5। এখন আমরা n into n + 1 by 2 হোল স্কয়ার। এখন এটাকেও আমাকে অবশ্যই এমন একটা সংখ্যা লিখতে হবে যার উপর স্কয়ার দিলে 2 to 5 হয়। এটা আমার জানা আছে, সেজন্য আমি লিখে ফেললাম 15। ক্লিয়ার? 15 মাল্টিপ্লাই 15 যদি তুমি গুণ করো 2 to 5 পাবা। এখন আমরা এই পাশে একটা বর্গমূল দিলাম, এই পাশে একটা বর্গমূল, অর্থাৎ কি উভয় পক্ষে আমরা বর্গমূল করলাম। তো সাইড নোটটা লিখি বর্গমূল করে। রুট এবং স্কয়ার তো কাটা যায়, তাই না? এটা আমরা অনেক আগে থেকেই জানি। 2 15। এখন আমরা ক্রস মাল্টি উইল ডু
ক্রস মাল্টিপ্লাই, এখানে 1 আছে। 1 দিয়ে এটাকে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। 15 আর 2 যদি গুণ করি মনে হয় 30 হয় না। এখন আমরা এখান থেকে এই পাশে আসি। n স্কয়ার প্লাস n, এই 30 কে আমরা আচ্ছা একটু পরে করি, লিখলাম যা আছে তাই। n স্কয়ার প্লাস n মাইনাস 30 কেন হলো এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমরা কি করেছি? ট্রান্সপোজিশন করেছি, অর্থাৎ পক্ষান্তর করেছি। এখানে সমান চিহ্নের বাম পাশ, ডান পাশ থেকে বাম পাশে চলে আসছে, প্লাস আছে মাইনাস আছে। এখন আমরা মিরর টার্মের অপেক্ষায় আছি, তাই না? হ্যাঁ, 5 6 30, এটা আমরা খুব সহজেই বলতে পারি, তাই না? খুব সহজ। এই দেখো 6টা n থেকে 5টা n গেল, প্লাস n থাকে, আর 6টা 6n এবং 5n গুণ করলে 30n স্কয়ার হয়। আর আলোচনা করব না, ঠিক আছে? কমন নেই, you can take to common 6 মাইনাস এখানে 5 কমন নাও, তাহলে n থাকে, এই মাইনাস আর মাইনাস মিলে ফ্যালাস হয়ে যায়। দুষ্টুমি করি ফ্যালাস বলি না, সরি 0। এখন তুমি এখানে n প্লাস 6 you can take to common, তো এটা কমন গেলে তোমার এখানে থাকে n মাইনাস 5 ইকুয়াল 0। সো হয় মাইনাসের মানটা আগে নিবা, তাতে সুন্দর দেখায় আর কি। n ইকুয়াল 5 অথবা n প্লাস 6 ইকুয়াল 0, n ইকুয়াল মাইনাস 6। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। অর্থাৎ তুমি লিখবে গ্রহণযোগ্য নয়, একই কথা আগেও বলেছি। লিখতে যাই ভুল করা যাবে না, ভুল হলেই গুল্লা, যেটাকে বলা হয় শূন্য। তাহলে আমরা দেখো n এর মান আমরা পেয়ে গেছি। এখন ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি সূত্রটা একটু কষ্ট করো বাবারা, তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তো আমরা যতটুকু করেছি এতটুকু মুছে ফেলে এখন আমরা চলে যাই ওই সূত্রটা প্রয়োগ করার জন্য। হ্যাঁ, করতে করতে আয়ত্তে চলে আসবে, ভয়ের কোনোই কারণ নাই যে মনে হচ্ছে স্যার এতগুলো সূত্র, না বাবা না, মোটেই কষ্ট না। তুমি যদি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতেই দেখবে যে অটোমেটিকলি যে আমি যেভাবে করছি আমার চাইতেও ভালো করতে পারবে, ঠিক আছে? তো আমরা লিখি তাহলে আবার আবার ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টির সূত্রটা আমাকে লিখতে হবে। আবার আমরা জানি, লিখি আবার আমরা জানি, আমরা এও জানি যে আমরা বারে বারে লিখবো এই কথাটা, ধারার প্রথম n সংখ্যক স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। একটু গুছাই লিখলাম আর কি, বর্গের সমষ্টি। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। কি সূত্রটা? খুব সহজ, n প্লাস 1 n multiply n plus 1 2n plus 1 divided 6। খুব সহজ, প্রথমটা হলো n into n plus 1, তারপরে মাল্টিপ্লাই 2n plus 1। হ্যাঁ, এখন আমরা n এর মানটা বসিয়ে দিব। n এর মান আমরা কি পেয়েছি? আমি তো মুছে ফেলেছি। কি পেয়েছিলাম? মেবি 5 পেয়েছিলাম, তাই না? তাহলে 5 ইন্টু n এর পরিবর্তে 5 প্লাস 1, তারপরে 2 ইন্টু 5 প্লাস 1। দেখো n এর মান 5 5 ব্র্যাকেট ব্র্যাকেট n এর মান 5 5 প্লাস প্লাস 1 1, এরপর ব্র্যাকেট ব্র্যাকেট 2 2, তারপর n এর মান ইন্টু 5 প্লাস 1 ডিভাইডেড 6। 5 এটার সাথে এটা গুণ সম্পর্ক, 5 প্লাস 1 6, এরপরে গুণ সম্পর্ক। দেখো এখানে হয় কি 10 প্লাস 1, একটু বেশি করি, না করলেও হতো, একবারে আমরা লিখতে পারতাম 5 multiply 6 to 11, 6 plus 1 11 divided 6 6 6 কেটে দিই, 5 আর 11 গুণ করলে 55। তো আমরা আনসার পেয়ে গেছি। তাহলে আমরা লিখি, সো নির্ণয়
মান n ইকুয়াল কত পেয়েছি 5 এবং ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি হচ্ছে কত 55 এটাই আমাদের আনসার। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো বন্ধুরা, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার অঙ্কগুলো আয়ত্তে আসবে। তোমরা অঙ্কগুলো দেখার সাথে করার চেষ্টা করবে বেশি, ঠিক আছে? যত তুমি প্র্যাকটিস করবে ততই দেখলে মনে হবে আমি পারি, কিন্তু যখন তুমি করতে যাবে তখন তুমি একবারে গোলমাল করে ফেলবে, ঠিক আছে? তো অবশ্যই তোমাকে লিখতে হবে বেশি, বলতে হবে কম, ঠিক আছে? বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ যাই বলো না কেন, এগুলো কিন্তু ইতিহাস না বা সামাজিক বিজ্ঞান না যে তুমি পড়ছো লিখতে পারবে, তা না। তোমাকে অবশ্যই তুমি দেখলেই কিন্তু তুমি বুঝো, কিন্তু যখনই তুমি করতে যাবে তুমি ভুলে গেছো, তুমি আর লিখতে পারছো না, ঠিক আছে? সো তোমাকে আঙ্গুলের মাথায় রাখতে হবে এবং কলমের মাথায় তোমার সবকিছু এসে থাকবে প্র্যাকটিস করতে করতে। ওকে, তো আজ এ পর্যন্তই। তো আজকে এখানে রাখি। থ্যাংকস অফ অল।